Please subscribe our ভাই রিপোর্ট মারেন। এটা এই দিয়ে তৈরি করা। ওই যে বিয়া বাড়িতে খাইতে বলে যে সব ক্যামেরা আমাদের দেখ ওটা মুখের সামনে না তার উপরে দেখ মিল আছে, যতই বেজ্জতি করি সরবো। আমার আজকে সকালবেলা 102 ডিগ্রি জ্বর ছিল, এখন একটু বেটার আছি, এখন প্রায় 100 বা 100 নিচে। গলা ভেঙে গেছে, প্রচুর কাশতেছি, ঠান্ডা লাগছে, খুবই অবস্থা খারাপ বলতে গেলে। সিজনাল জ্বর সবারই হচ্ছে, কিন্তু এর মধ্যেও যাচ্ছি মাওয়া ফ্রেন্ডদের সাথে। কারণ হচ্ছে আমরা এই মাওয়া ট্যুরের প্ল্যান করছিলাম হচ্ছে 1 থেকে 1.5 সপ্তাহ আগে। ইন দ্য মিন টাইম আমার অফিসের এত বেশি প্যারা গেছে যে আমি লিটারালি ভুলেই গেছি, এবং আমি অন্য আরেকটা প্ল্যান করে ফেলছিলাম এই উইকেন্ডে যে অন্য কোথাও যাবো। সো কালকে যখন এক ফ্রেন্ড আমাকে নক দিয়ে বললো যে কিরে মনে আছে তো কালকে কিন্তু মামা অন, ওই যাই হাই এটা কি হইলো, আমি তো লিটারালি শকড। পরে কোনোভাবে ওই ট্যুরটা ক্যান্সেল করে ম্যানেজ করে মামা যাচ্ছি। যাই হোক, এখন যাব ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির সামনে, সেখানে সবাই একসাথে মিট করে একসাথে আমরা প্রায় 12 থেকে 14 জন মামার উদ্দেশ্যে রওনা দিব। সো লেটস গো। তো ভার্সিটির সামনে আসলাম, এসে বসে আছি, এখনো কেউই আসে নাই। বন্ধুরা আসতে প্রায় এখনো আধা ঘন্টার মতো সময় লাগবে বললো। গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আসলে ভার্সিটিতে খুব একটা আসাই হয় না, সো অনেকদিন পর পর 1-2বার আসি, অনেক নস্টালজিক লাগে। ক্যাম্পাসটা আসলেই খুব সুন্দর, বাট যখন স্টুডেন্ট ছিলাম তখন খুব একটা নজরে দেওয়া হয় নাই, বাট এখন যখন আসি ভালো লাগে। চারপাশের জায়গাগুলোকেও মিস করি, কত আড্ডা দিছি এক সময় এই জায়গাটাতে, আর এখন খুব রেয়ারলি আসা হয়। সো ফাইনালি 5 মিনিট বসার পরেই দেখলাম একজন একজন করে আসতেছে। আর তো ওই যে আমার বন্ধু শাকিল এসে বাড়াইলো, আস্তে আস্তে সব বন্ধুরাই চলে আসতেছে। বেশ কয়েকজন চলে আসছে, হচ্ছে নাজমুল ইসলাম নাইম, আমার অনেক ক্লোজ, একদম ভার্সিটির ডে 1 থেকে যে মানুষটার সাথে আমার ফ্রেন্ডশিপ, কলেজ থেকে। আমরা কিন্তু সেম কলেজে পড়ছি, বাট ওর সাথে আমার পরিচয় হয়েছে ক্যাম্পাসে আসার পর, স্টেজে আসার পর। ফাইনালি সবাই আইসা পড়ছে, এখন আমরা সবাই মিলে রওনা দিচ্ছি। সো বয়স আমরা কোথায় যাচ্ছি? শ্বশুর বাড়ি। ভাগ্য আসলে অনেক বেশি খারাপ। ভার্সিটি থেকে রওনা দেওয়ার কিছুক্ষণের মধ্যেই দেখি যে বৃষ্টি শুরু হয়েছে। আপনারা হয়তো বা দেখবেন স্ক্রিনে যে ফোঁটা ফোঁটা বৃষ্টি পড়তেছে। এখনও খুব একটা জোরে বৃষ্টি আসে নাই, বাট যদি জোরে বৃষ্টি আসে আমাদের থেমে কোথাও ব্রেক নেওয়াই লাগবে, এছাড়া কোনো উপায় নাই। যাত্রাবাড়ি ফ্লাইওভারটা জাস্ট ক্রস করছি এবং বৃষ্টি ধরছে, তখন আমরা ফ্লাইওভারের মধ্যে ছিলাম, ভিজে একাকার। প্লাস আমার সাথে যারা আছে তারাও দাঁড়াইছে, আমরা একটু অপেক্ষা করতেছি কখন বৃষ্টিটা একটু কমবে, একটু থামবে, আমরা আবার রওনা দিব। তো আমরা এখন ছোট একটা ব্রেক নিছি, বৃষ্টি থামছে ফাইনালি, এবং এটা হচ্ছে ওই মাওয়া এক্সপ্রেসওয়েতে ঢোকার পথে যেই টোল প্লাজাটা ওইখানে আছি। তো আমার তো জামা কাপড় সব ভেজা, যেহেতু আমি বাইকে যাচ্ছি, এবং আমার এক ফ্রেন্ড জাকির, সে আমাকে তার জার্সিটা দিয়ে দিছে। এই হচ্ছে আমার বন্ধু জাকির। আমার জ্বর এবং আমি অসুস্থ দেখে নিজের গায়ের থেকে নিজের বস্ত্র আমাকে দান করেছে, কিন্তু আবার সকালে ফেরত নিয়ে নিবে। সো বেসিক্যালি এখানে 5-10 মিনিট একটু একটা ব্রেক নেওয়ার পরেই এখন আমরা আবার উদ্দেশ্য আমাদের মাওয়ার দিকে রওনা দিব। মাওয়া এক্সপ্রেসওয়ের কথা তো আমরা সবাই জানি, বাংলাদেশের সবচেয়ে সুন্দর রোডগুলোর মধ্যে একটা। এই রোডে বাইক চালানো খুবই মজার, যদি আপনি স্পিডিং না করে সুন্দরভাবে বাইক চালাতে পারেন। তবে আমার কাছে বেশি সুন্দর লাগছে এই রোডটা। বৃষ্টিতে ভেজার পর রোডটা যেন আরও বেশি সুন্দর হয়ে গেছে। মাওয়াঘাটে ঢোকার ঠিক আগেই আপনারা এই রোডটা পেয়ে যাবেন। সো ফাইনালি আমরা মাওয়ায় পৌঁছায় গেলাম, এবং মাওয়ায় ঢুকেই সবার প্রথমে একদম নদীর পাড়ে চলে গেছি। প্রচুর বাতাস নদীর পাড়ে,
লাইক কথা বলা যাচ্ছিল না, এমন একটা অবস্থা, প্রচুর বাতাস ছিল। দূর থেকে পদ্মা সেতুটা দেখতে এত সুন্দর লাগতেছিল ভাই, নিজের মধ্যে অন্যরকম একটা প্রশান্তি, অন্যরকম একটা ভালো লাগা কাজ করতেছিল। বন্ধুরা সবাই নদীর পাড়ে বসে আড্ডাবাজি শুরু করে দিচ্ছে, গিটার টিটার বের করে গান বাজনা শুরু করে দিচ্ছে। বাট আমি ভাবলাম আড্ডা তো দিবই, সারা রাত পরে আসছে, আমি একটু একা একা এক্সপ্লোর করি আশেপাশে। কারণ আমি অনেক বছর পর মাওয়া আসছি, মাঝে দিয়ে সময় সুযোগ করতে পারিনি বলে একদমই আসা হয় নাই, ঘোরার টাইমই পাই নাই। অন্যান্য জেলায় অনেক ঘুরছি, বাট ঢাকার আশেপাশে জায়গাগুলোতে ঘোরাই হয় নাই। দেখলাম অনেক চেঞ্জেস চোখে পড়ছে এবং খুব সুন্দর সিটিং অ্যারেঞ্জমেন্ট করছে। এখানে পরিবার নিয়ে এসে আপনি বসে সারা রাত অনায়াসে কাটিয়ে দিতে পারবেন, আড্ডা দিতে দিতে। অনেক সুন্দর ভিউ। তারপর চলে আসলাম বন্ধুদের কাছে আবার, কারণ তারা বেশ জম্পেশ আড্ডা দিচ্ছিল এবং আমি সেটা মিস করতে একদমই চাই না। ভয়ানক লেভেলের একটা আড্ডা আমরা এখানে দিচ্ছি, লাইক 2 ঘন্টার মতো। মনে হলো যে এখানে আমরা বসছি এবং কেমনে কেমনে যেন 2 ঘন্টা চলে গেছে। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইয়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। তোমার বাড়ির রঙের মেলায় দেখেছিলাম বায়োস্কোপ, বায়োস্কোপের নেশায় আমায় ছাড়ে না। ডাইনে তোমার চাচার বাড়ি, বাইয়ের দিকে পুকুর ঘাট, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না, সেই ভাবনায় বয়স আমার বাড়ে না। মাওয়া আসার মেইন রিজন কিন্তু ভিউ না, ভিউ তো অনেক সুন্দর, পদ্মা নদী খুব সুন্দর, ওই পাশ দিয়ে পদ্মা ব্রিজ দেখা যাচ্ছে, কিন্তু মেইন কারণ হচ্ছে এটা 14-15 জন ফ্রেন্ড একসাথে বসে এখানে আমরা আড্ডা দিচ্ছি, গান গাচ্ছি। এটার মতো শান্তি আর কি আছে লাইফে। এই কারণে আসা, ঘুরতে আসা, সময় বের করে শত ব্যস্ততার মাঝেও এই যে বন্ধুরা এখানে আড্ডা দিচ্ছে, গান করছে, যত দুঃখ, যত স্ট্রেস, যত বেদনা সব আমরা দূর করে দিচ্ছি। এটাই হচ্ছে জীবনের মাঝে একটুখানি প্রশান্তি খুঁজে পাওয়া। आदत सी है मुझको ऐसे जीने में, আপনি দাম করে রাগ করুন না, রাগ করুন কোন আপনি কয়টা গেছে
আরেক বছর ইলিশ মাছ দামাদামিতে আমরা সবাই ছিলাম খুবই কাঁচা, কিন্তু আমাদের সাথে যে ড্রাইভার আঙ্কেল ছিল তিনি ছিলেন খুবই পাকা এই ব্যাপারে। সো তিনি দামাদামি করে আমাদের 2টা মাঝারি সাইজের ইলিশ কিনে দিলেন। সেগুলো কাটাকাটির পরে ভাজাভাজির পরে চলে যাবে ডিরেক্ট আমাদের পেটে। যতক্ষণ ধরে মাছগুলা কাটা হচ্ছে, ভাজাভাজি হচ্ছে, আমরা সবাই মিলে গোল হয়ে দেখতেছিলাম, লাইক এখানে সার্কাস টাইপ কিছু একটা দেখাচ্ছে। এবং যেই মামা কাটাকাটি করতেছিল, ভাজাভাজি করতেছিল, তিনি লিটারেলি বিরক্ত হচ্ছিল যে সবাই এখানে কেন গোল হয়ে আছে। কিন্তু আমাদের বিষয়টা দেখতে অনেক মজা লাগছিল। আমরা নাছোড়বান্দা, আমরা দাঁড়ায় দাঁড়ায় পুরোটা দেখছি। So, আমরা খাওয়া দাওয়া শেষ করলাম বন্ধুরা মিলে। এত বেশি ক্ষুধা লাগছিল, এত বেশি টায়ার্ড হয়ে গেছিলাম আমরা যে খাওয়ার কোনো ভিডিওই আমি রাখতে পারি নাই। বাট এখন খাওয়া দাওয়া শেষ করে দেখি যে সকাল হয়ে গেছে, সকাল হবে হবে করতেছে। জাস্ট পিছনে আকাশটা দেখ, কি যে সুন্দর, সেই সুন্দর লাগতেছে এই আকাশটা। যদি এভাবে দেখেন কি সুন্দর লাগতেছে এই আকাশটা, পুরো নীল। মামা আসার এই জার্নিটা টোটালি ওর্থ ইট। যেমন খাবারটা মজার ছিল, প্রচুর মজার ছিল খাবারটা, সবাই ভরপেট খাইছি। আর এখন ফেরার পালা, বাসার দিকে রওনা দিব। বাট আমার মনে হয় এখন একটু হয়তো আমি আপনাদেরকে পদ্মাটা দেখাইতে পারবো। পদ্মা নদীটা এখন দেখা যাবে। রাতের বেলা খুবই অন্ধকারাচ্ছন্ন একটা ভিউ ছিল। এখন আমি যাচ্ছি পদ্মা পারে। পদ্মা নদী আমাদের গর্ব, আমাদের দেশের ঐতিহ্য, আমাদের দেশের সৌন্দর্য। আমরা সবসময় চেষ্টা করব এই নদীর পানিটাকে নোংরা না করতে, ময়লা আবর্জনাগুলো ডাস্টবিনে ফেলবো। তাহলেই কিন্তু আমাদের নদীটা সুন্দর থাকবে এবং আমরা প্রায়ই নিজের মনটাকে ভালো করতে পারবো পদ্মা তীরে ঘুরতে যেয়ে। পিচ ঢালাই পথটারে ভালোবেসেছি, তার সাথে মনটারে বেঁধে নিয়েছি। রং ভরা এই শহরে যতই দেখেছি, আরে গোলক ধাঁধার চক করে ততই পড়েছি। La 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 la